জুলাই আগস্ট বিপ্লবের পর যখন অক্টোবর নভেম্বরের দিকে আমি বলা শুরু করলাম যে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা যাকে বলা হয় আমাকে দেখতে পারেন না তারা, বা যারা খুব সহজে উত্তেজিত হয়ে যান তারা, এবং আওয়ামী লীগ সম্পর্কে একেবারে যাদের খুব বেশি অ্যালার্জি এবং এত বেশি চিন্তা ভাবনা করেন না, তারা সবাই একেবারে তেলে বেগুনে জ্বলে অস্থির। তারা সবাই জানেন যে আওয়ামী লীগের এমপি থাকাকালীন অবস্থায় আমি আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, জেলে গিয়েছি, এবং শেখ হাসিনার প্রতি ক্রোধের বশবর্তী হয়ে ঘৃণার কারণে, ক্রোধের কারণে 2014 সনের যে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আমি কিনিনি, নির্বাচন করিনি, এবং শেখ হাসিনা আমাকে রাগ করে বহিষ্কার করেনি, তার দলের মধ্যে রেখে দিয়েছে এবং এখনো পর্যন্ত। এরপর সে যেটা করেছে 2015 থেকে 14 সনটা গেল, 15 সন থেকেই তার সর্বশক্তি দিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত আমার উপর যত চাপ তাপ দেওয়া যায়, হুমকি ধামকি, বিভিন্ন এজেন্সি দ্বারা, বিভিন্ন তার যে গুন্ডা পান্ডা বাহিনী আছে তাদের দ্বারা, এলাকায় ঢাকাতে সব মিলিয়ে আমার কাছে মনে হয় কি, আল্লাহ যদি আমাকে দয়া না করতেন আমি হয়তো আলু ভর্তা হয়ে যেতাম। আপনি চিন্তা করেন, শাহজাহান, উমর, বীর উত্তম, তার মতো সাহসী মানুষ। আপনি বরিশালে যারা রাজনীতি করেন, শাহজাহান উমর সাহেব অত্যন্ত সাহসী একজন মানুষ, প্রচণ্ড সাহসী একজন মানুষ। তো তার মতো মানুষকে জেলখানার মধ্যে আটকে এমন চাপ দেওয়া হয়েছে, এমন ভয় দেখানো হয়েছে যে তিনি মানে কি বলেন, হুড় করে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করতে বাধ্য হয়েছেন। এবং তিনি আমাকে বললেন যে আমার প্রতি যে চাপ দেওয়া হচ্ছিল, তো ওই চাপ দেখে ওই সময় বিএনপির অন্যান্য যারা নেতা ছিলেন তারা সবাই বললেন যে আমাদেরকে যদি এইভাবে বলে আমাদের তো যেতে হবে, আমাদের কোনো ওয়ে নেই। তো এরকম শেখ হাসিনা। তো তার সেই সকল তাপ চাপ সেই আমি ভোগ করেছি। আমার ব্যবসা গেছে, বাণিজ্য গেছে, বাড়ি গেছে, গাড়ি গেছে, অর্থনৈতিক সঙ্গতি গেছে, স্বাস্থ্য গেছে, পরিবার পরিজনের মধ্যে ভীষণ রকম দূরত্ব তৈরি হয়েছে, আরও নানা রকম অসঙ্গতি। তো আওয়ামী লীগের নামে যদি বাংলাদেশের কারো বিষোদ্গার করার থাকে আমাদের প্রজন্মে, আমি তো দেখি না যে আমার বয়সের কোনো লোক এবং আমার পর্যায়ের কোনো লোক সেই 2014 থেকে আরও আগে 2012 থেকে এই 2024-এর জুলাই আগস্ট পর্যন্ত আমার চেয়ে অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে অপদস্থ হয়েছে, ভীত সন্ত্রস্ত হয়েছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে, এরকম আমি কাউকে দেখি না আমার পর্যায়ে। বিএনপির কেউ নাই। তো এখন সেই আমি জামাতের ধরেন একজন লোকে জেলে নিয়েছে 10 বার, এখন তার তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, সে শুধুই রাজনীতি করে, তাকে বেদম প্রহার করা হয়েছে। একজন সম্মানিত লোককে তো অত প্রহার করার দরকার নেই, তাকে যদি খুব বাজে ভাষায় একটা কথা বলা হয় তাহলে তো এর চেয়ে তাকে মার দেওয়া, অর্থাৎ ডিবি অফিসে নিয়ে পিটান দিল, এটা অনেক ভালো। তো সেই যে সাইকোলজিক্যাল প্রেশারের পরেও শেখ হাসিনার পতনের পর কেবলই মাত্র আমার যে রাজনৈতিক বিশ্লেষণ, সেই বিশ্লেষণের কারণে মনে হচ্ছিল যে আমাদের রাজনীতি এমন একটা জটিল বিষয়, সেখানে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে। তো এটা অক্টোবর নভেম্বর আমি সবার গাল খেলাম, আর ডিসেম্বর জানুয়ারিতে এখন সবাই সবাইকে গালি দিচ্ছে। আর বাস্তবতা হলো যে আওয়ামী লীগকে পক্ষে বেরানোর জন্য গোপনে এবং প্রকাশ্যে সবাই চেষ্টা করছে, বড় বড় রাজনৈতিক দলগুলো। এবং কীভাবে চেষ্টা করছে তখন আমি আন্দাজ করে বলেছিলাম, আর এখন আমি যেটা জানি এটা হলো একেবারে বাস্তবতা। আমি যখন প্রথম দিকে কথা বলেছিলাম আমার ধারণা ছিল যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা সুসম্পর্ক হবে, আওয়ামী লীগ, জামাত এবং ইসলামিক দলগুলো, এবং এখানে হেফাজতের যে অংশটি, বিশেষ করে আহমদ শফী সাহেবের যে অংশটি, এই অংশটি জাকির পার্টি এবং চরমোনাই, তারা সম্মিলিতভাবে ভারতকে কেন্দ্র করে তারা একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলবে, এবং সেই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে রাজনীতির এই মাঠটি বিএনপির জন্য
দুর্বিষহ করে তুলবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করবে এবং এই সরকার যাতে ৫ বছর, ৭ বছর, ১০ বছর ক্ষমতায় থাকতে পারে। এতে আওয়ামী লীগের তত বেশি লাভ হবে, জামাতেরও লাভ হবে। এটা আমার কাছে তখন মনে হয়েছিল। তো সেটা নিয়ে যে কিছু চেষ্টা হয়নি, একথা বলা যাচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো যে এরই মধ্যে যেটা হলো, বিএনপির সঙ্গে জামাতের দ্বন্দ্ব এবং সংঘাত। দ্বন্দ্ব এবং সংঘাত সেটা নিয়োগ নিয়ে, বদলি নিয়ে, চাঁদাবাজি নিয়ে, জেল জুলুম নিয়ে, পদ-পদবি নিয়ে, ভবিষ্যতে রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে। এখন যেটা জামাত কল্পনাই করতে পারেনি, সেটি হলো বিএনপির মতো একটা বড় দলের বিরুদ্ধে তাকে দাঁড়াতে হচ্ছে। এখন সেই দাঁড়াতে গিয়ে সে অনেক দিশাহারার মতো সে ১ম এ চীনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। ফলে ভারতের যে তার যে কানেকশনটা আছে, সেই কানেকশনটা ছিল, যেটা সম্ভাবনা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। সেকেন্ডলি পাকিস্তানের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছে। সেটাও ভারতকে বিক্ষুব্ধ করে ফেলেছে। আর ভারত যেখানে বিক্ষুব্ধ, সেখানে আওয়ামী লীগের সঙ্গে তাদের যে সম্ভাবনা, এটা নষ্ট হয়ে গেছে। আর অন্যদিকে সরকারের যে নির্ভরতা, জামাতের প্রতি যে নির্ভরতা, সেই নির্ভরতার কারণে বিএনপির মধ্যে এখন জামাত ভীতি কাজ করছে, প্রচণ্ড ভীতি কাজ করছে। যে বিএনপি জানে যে ইলেকশন যদি হয় তারা শতভাগ জয়লাভ করবে, আর জামাতও সেটা জানে। ফলে জামাতের টার্গেট হলো নির্বাচনটাকে প্রলম্বিত করা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সাহায্য এবং সহযোগিতা করা এবং যৌক্তিক সময়ের নামে, তারপরে শেখ হাসিনার বিচারের নামে, আওয়ামী লীগের বিচারের নামে সময় ক্ষেপণ করা, নিজেদের দলকে ভারী করা, শক্তিশালী করা এবং এই সুযোগে বিএনপিকে দুর্বল করা এবং ৫-৬ বছর পরে যা হবে ওটা আল্লাহ যা করবে সেটার উপর নির্ভর করা। তো এইরকম একটা টার্গেট নিয়ে যখন জামাত এগুচ্ছে, তখন বিএনপি জামাতের কিছু চরিত্র দেখতে পাচ্ছে, যেটা তাদের ডিকশনারিতে ছিল না। জামাত এই ভাষায় কথা বলবে, জামাত বিএনপিকে চ্যালেঞ্জ জানাবে, জামাত বিএনপিকে জালেম বলবে, জামাতের লোকজন বিএনপিকে চাঁদাবাজ বলে গালি দেবে। এটা কখনোই তারা কল্পনা করেনি। তারপর জামাত যেভাবে জলে, স্থলে, অন্তরিক্ষে তারা বিএনপির সাথে পাল্লা দিয়ে চীনের সঙ্গে বৈঠক করছে, বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে তারা সৌদি আরবের সঙ্গে বৈঠক করছে, সৌদি আরব যাচ্ছে, মানে উমরা করতে যাচ্ছে, হজে যাচ্ছে। মানে সব মিলিয়ে তারা দেশে বিদেশে বিএনপির যে তৎপরতা, তার চেয়ে জামাতের তৎপরতা বেশি। অ্যাজ ইট ইজ তারাই প্রাইম ফ্যাক্টর হিসেবে রাষ্ট্র ক্ষমতায় আসবে। এটা বিএনপিকে একেবারে কিংকর্তব্য বিমূঢ় বানিয়ে ফেলেছে। দ্বিতীয়ত যেটি হচ্ছে, সেটা হলো যে সরকারি বড় বড় পদ-পদবি, সেনসিটিভ যে জায়গাগুলো, সেখানে জামাত যেভাবে দখল করে ফেলেছে, এখানে বিএনপি অনেকটা শিশু, তাদের কাছে অনেকটা শিশু। এটা বিএনপিকে হতবিহ্বল করে ফেলেছে। তারপরে হলো যে জামাতের যে সাহস এবং কৌশল এবং গতি, পাগলের মতো তারা ছুটছে। জামাতের অন্তত ১ ডজন নেতা এই মুহূর্তে যেভাবে ছুটোছুটি করছেন,